24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। আজ স্পেশাল 24-এ আমরা শোনাবো ইউনিভার্সিটির কথা। যে ইউনিভার্সিটি এমনটাই সামনে আসছে অন্তত তারা জঙ্গি তৈরি করে। আর স্পেশাল 24-এ জঙ্গি তৈরির ইউনিভার্সিটির কথা জানাবো, আল ফালাহ ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটি থেকে গ্রেফতার হচ্ছে একের পর এক জঙ্গি, হোয়াইট কলার টেরার মডিউল, জঙ্গি ডাক্তারদের ঘাঁটি, গোটা ইউনিভার্সিটি তাই জালি। মালিক অ্যারেস্ট হয়েছিল, আগে জেলে ছিল। ইউনিভার্সিটির কাগজপত্র নিয়ে প্রশ্ন রয়েছে। আর ইতিমধ্যেই ইউজিসি এই ইউনিভার্সিটি নিয়ে অভিযোগ করেছে। প্রতারণা আর জালিয়াতির অভিযোগ নিয়ে দুটো এফআইআর হয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে, নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এতদিন ধরে সব চলছিল কি করে, সেটাও তো প্রশ্ন। আজ স্পেশাল 24-এ আল ফালাহ ইউনিভার্সিটি, জঙ্গি তৈরির ইউনিভার্সিটি। ভাবুন, একটা গোটা ইউনিভার্সিটি জঙ্গি তৈরির কারখানা হতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠবে না? নাহলে কেন বলুন তো এই গোটা বিশ্ববিদ্যালয়টার অনুমোদন বাতিল হয়ে যাবে? কেন এক নয়, দুই নয়, আরও ডাক্তারের নাম জড়াবে জঙ্গি কাজকর্মে? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যাকেই পাকড়াও করা হচ্ছে, কোনো না কোনোভাবে তার সঙ্গে যোগ মিলছে হরিয়ানার ফরিদাবাদের এই আল ফালাহ ইউনিভার্সিটির। সন্দেহের ঊর্ধ্বে নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনকি মালিক। দেশের রাজধানীর বুকে জঙ্গি কার্যকলাপ এবং দেশকে ভেতরে ভেতরে ধ্বংস করার চক্রান্ত যারা করছিল, তারা আসলে চিকিৎসকের পোশাক পরে জঙ্গি। আর সেই জঙ্গি চিকিৎসকদের সন্ধান করছে এনআইএ। এখনো পর্যন্ত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ফরিদাবাদের ধুজ গ্রামে 1997 সালে তৈরি হয় এই আল ফালাহ ইউনিভার্সিটি। প্রথমে ইঞ্জিনিয়ারিং কলেজ, পরে 2014 সালে প্রাইভেট ইউনিভার্সিটি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এই ইউনিভার্সিটির একাধিক ডাক্তার ও কর্মীর সঙ্গে জঙ্গি মডিউলের যোগাযোগের অভিযোগ ওঠার পরেই কেন্দ্রীয় সংস্থার নজরে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে। আল ফালাহ ইউনিভার্সিটিকে সাসপেন্ড করেছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ। ইতিমধ্যেই এই আল ফালাহ মেডিকেল কলেজের প্রায় 7 জনকে গ্রেফতার করেছে এনআইএ। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। ফলে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলও জানিয়েছে তারা পদক্ষেপ করবে এই ইউনিভার্সিটির বিরুদ্ধে। ইউনিভার্সিটিকে শো কজ নোটিশ পাঠিয়েছে ন্যাক। ফরিদাবাদের বিভিন্ন ভাড়ার ঘর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক উদ্ধার হয়। তদন্তকারীদের মতে এর সঙ্গে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি নেটওয়ার্কের যোগ থাকতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে তারা তদন্তে পুরোপুরি সহযোগিতা করছে, যদিও অনেক প্রশ্নের জবাব এখনও অধরা। দিল্লি বিস্ফোরণের ঘটনার পর ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক করা হয়। ইউনিভার্সিটির ওয়েবসাইটে উস্কানিমূলক বার্তা পোস্ট করা হয়। ইউনিভার্সিটিতে তৈরি হয়েছিল ভয়ঙ্কর জঙ্গি মডিউল। ডাক্তারদের নিয়ে তৈরি হয়েছিল হোয়াইট কলার টেরার মডিউল। জৈশ-ই মোহাম্মদ ও আনসার গাজওয়াত উল হিন্দের যোগ মিলেছে। কিভাবে ইউনিভার্সিটিতে নিয়োগ হতো, ফান্ডিং কোথা থেকে আসতো, সব কিছু তদন্ত চলছে। শনিবারও ইউনিভার্সিটিতে তল্লাশি চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ও রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসাররা। আল ফালাহ ইউনিভার্সিটি ট্রাস্টের মাথায় রয়েছে জাওয়াদ আহমেদ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। মধ্যপ্রদেশের মাও এলাকায় বাড়ি জাওয়াদের। 9টি কোম্পানির মালিক ছিল জাওয়াদ। সবকটা কোম্পানির ঠিকানা আল ফালাহ। 2000 সালে জাওয়াদ ও তার ভাইয়ের নামে প্রতারণার মামলা হয়। বছর 3 জেলেও ছিল জাওয়াদ সিদ্দিকী। 20 একর জায়গা জুড়ে তৈরি আল ফালাহ ইউনিভার্সিটি আর হাসপাতাল। আদৌ আইন মেনে এই ইউনিভার্সিটি তৈরি হয়েছিল কিনা তার খোঁজও চালাচ্ছে প্রশাসন। কাশ্মীর থেকে পোস্টার মারতে গিয়ে আর এক ডাক্তার আদিল গ্রেফতার হওয়ার সূত্র ধরে এই বিশাল জঙ্গি কর্মকাণ্ড সামনে আসে। তার সূত্র ধরে গত 30 অক্টোবর পাকড়াও করা হয় মুজাম্মেল আহমেদকে। সেখান থেকেই এক এক করে শাহিদের মতো কুখ্যাত জঙ্গিদের পর্দা ফাঁস।
প্রত্যেকের সঙ্গেই যোগ এই ইউনিভার্সিটির। তাহলে কি এই ইউনিভার্সিটি জিহাদি তৈরির কারখানা বনে গিয়েছিল? রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। মৌমাছির চাকে ঢিল পড়লে যেমন ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসে, এই আলফালা ইউনিভার্সিটিতে যখন পুলিশ তদন্ত শুরু করলো তখন রীতিমতো হইচই পড়ে গেছিল এই ধরনের জঙ্গি মডিউলের সঙ্গে যারা যুক্ত তারা, এবং একের পর এক নাম বেরিয়ে আসতে থাকে। নাম বেরিয়ে আসে জামাতুল মুমিনাত, সদ্য তৈরি হওয়া জেইসের জঙ্গি সংগঠন, তার এদেশের মাথা শাহিন শাহিদ, সেও এই আলফালা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। একের পর এক নাম যখন সামনে বেরিয়ে আসছে তখন আচমকাই 15 জন ডাক্তারের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, এবং যার সূত্র ধরেই আলফালা ইউনিভার্সিটির নামগুলো এসেছে সেই মুজাম্মিল আহমেদ বা মুজাম্মিল শাকিল যাই বলুন না কেন, এই 15 জন ডাক্তার, তাদের প্রত্যেকের সঙ্গে এই মুজাম্মিলের একটা যোগাযোগ ছিল। কোথায় গেল তারা? কোথায় গেল এই 15 জন ডাক্তার? তার খোঁজ করছেন তদন্তকারীরা। এরা কিন্তু দিল্লি বিস্ফোরণের যে ঘটনা তার ঠিক পরে পরে বেমালুম বেপাত্তা। মুজাম্মিল আহমেদ হরিয়ানার ফরিদাবাদে আল ফালাহার ডাক্তার। এই মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রী এই মুজাম্মিল। বড়সড় নাশকতার চক্রান্তে সরাসরি যোগ ছিল মুজাম্মিল আহমেদের। এই মুজাম্মিলকে জেরা করেই সন্ধান মেলে জৈসের মহিলা সংগঠন জামাতুল মুমিনাতের শাহিনের। এহেন মুজাম্মিলের সঙ্গে যোগ ছিল আরও 15 জনের। এই 15 জন ডাক্তারই আল ফালাহ ইউনিভার্সিটির, আর এই 15 জনই নিখোঁজ। আল ফালাহে গিয়েও তাদের কোনো হদিশ মেলেনি। তদন্তকারীরা জানিয়েছেন আল ফালায় জঙ্গি মডিউল তৈরি হয়েছিল। মুজাম্মিল এই মডিউলের গুরুত্বপূর্ণ মাথা। মুজাম্মিলের সঙ্গে যোগ ছিল একাধিক ডাক্তারের। এদের মধ্যে 15 জন ডাক্তারের কোনো খোঁজ নেই। দিল্লি বিস্ফোরণের পর থেকেই খোঁজ নেই এই 15 ডাক্তারের। মুজাম্মিলের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল 15 জনের প্রত্যেকেই। মুজাম্মিলের ফোন ট্রেক করে সেই ফোনের কল লিস্ট বের করে দেখা গিয়েছে বহু চিকিৎসক তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকার পরেই দেখা গিয়েছে সেই সব চিকিৎসকরা ইউনিভার্সিটি ছেড়ে পালিয়ে গিয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ষড়যন্ত্রে এই 15 নিখোঁজ ডাক্তারও কি জড়িত ছিল? না হলে বিস্ফোরণের পরেই কেন নিখোঁজ প্রত্যেকে? সূত্রের খবর, মুজাম্মিলের গ্রেফতারির পরে সতর্ক হয়ে যায় এই নিখোঁজ ডাক্তাররা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় গেল আল ফালার এই 15 জন ডাক্তার? নিখোঁজ প্রত্যেকেই কি জঙ্গি? আল ফালার নিখোঁজ ডাক্তারদের খোঁজেই এখন জোরদার তদন্ত চালাচ্ছে এনআইএ। 15 জন কোথায় মিসিং? তাদের মধ্যে মিসিং লিঙ্ক বা কি? ফের চর্চায় আল ফালাহ ইউনিভার্সিটি। ফরিদাবাদ থেকে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। কজন এই ইউনিভার্সিটির নাম জানতো বলুন তো? আমার তো অন্তত জানা ছিল না। অথচ এই ইউনিভার্সিটিতে পড়তে নাকি বেশ মোটা অঙ্কের টাকা দিতে হতো। অথচ এখন এই ইউনিভার্সিটি নিয়েই নানা রকম প্রশ্ন রয়েছে। কারা ইউনিভার্সিটি চালায়, কোথা থেকে ফান্ডিং আসে, এখন সব স্ক্যানারে। অনুমোদন কিন্তু বাতিল হয়ে গেছে, এমনি এমনি তো নয়। মালিকের এই অবস্থা, এই অবস্থায় কিভাবে একেবারে সুতো গুটিয়ে 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 জম্মু কাশ্মীর পুলিশ এই ইউনিভার্সিটিতে পৌঁছালো সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা পোস্টার মারা থেকে যেটা শুরু হয়েছিল সেটাই চলে গেল আলফালাতে, এবং সেই আলফালাতে ওই শুরুতেই বললাম ভীমরুলের চাকে, পোলতার চাকে, মৌমাছির চাকে ঢিল মারলে যেরকম পালে পালে বেরিয়ে আসে তারা, হুল ফোটাতে শুরু করে এই আলফালা ইউনিভার্সিটি। তাই শুরুটা কিভাবে হয়েছিল, তারপরে কোথায় দাঁড়ালো দেখুন। জেসের পোস্টার মারতে গিয়ে গ্রেফতার হয় কাশ্মীরের ডাক্তার আদিল। আর এই আদিলকে জেরা করেই মাঠে নামে জম্মু কাশ্মীর পুলিশ। 30 অক্টোবর হরিয়ানায় আসে জম্মু কাশ্মীর পুলিশ। ফরিদাবাদে তল্লাশি অভিযান শুরু করে তারা। 30 তারিখেই পাকড়াও হয় মুজাম্মিল আহমেদ। আল ফালাহ ইউনিভার্সিটি থেকে এই মুজাম্মিলকে গ্রেফতার করা হয়। মুজাম্মিলকে জেরা করে সন্ধান মেলে আর এক জঙ্গি শাহিন শাহিদের। 8ই নভেম্বর শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র।
ওই দিনই আলফালা বিশ্ববিদ্যালয়ে জোরদার তল্লাশি চালায় পুলিশ। সেই শুরু। তারপর একের পর এক বিস্ফোরক উদ্ধার হয়েছে, একের পর এক গ্রেপ্তার হয়েছে। সামনে এসেছে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিশাল এক জঙ্গি নেটওয়ার্ক। এই গ্রেফতারি এখনো জারি। শুক্রবারও দিল্লি বিস্ফোরণ মামলায় আরও এক চিকিৎসক গ্রেফতার হয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা রাইস আহমেদ ভাট নামে এক চিকিৎসককে গ্রেফতার করে এনআইএ। তার সঙ্গেও যোগ ছিল এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়। অভিযোগ, উমরুন নবীর সঙ্গে যোগাযোগ ছিল রাইস ভাটের, যোগ ছিল আল ফালাহর অন্যান্য কর্মীদের সঙ্গেও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মুশকিলটা হচ্ছে এই আল ফালাহ ইউনিভার্সিটির পেছনে একেবারে স্ট্যাম্প লেগে গেছে। যারাই এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদের ভূমিকাই আতশ কাছের নিচে। আর এই স্ক্যান করতে করতে এমন একজনের নাম পাওয়া গেল যে কিনা বাংলার, উত্তর দিনাজপুর। সেই উত্তর দিনাজপুরের বাসিন্দা, যার বাড়ি, সে পড়তো আল ফালাহ ইউনিভার্সিটিতে, আত্মীয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে এসেছিল এবং তার উপর নজর ছিল এনআইএ। তার পিছু ধাওয়া করতে 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 সূর্যাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল এনআইএর, কারণ তাকে নিয়ে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়ির লোক বলছে আমরা তো জানি না এসব কিছু। দিল্লির লালকেল্লা বিস্ফোরণে জুড়ে গেল বাংলার নামও। উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে শুক্রবার এক মেডিকেল পড়ুয়াকে আটক করে এনআইএ। পড়ুয়ার নাম জা নিসার আলম। হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ছাত্র নিসার। নিসাররা বর্তমানে লুধিয়ানার বাসিন্দা হলেও তার পৈতৃক বসতি উত্তর দিনাজপুরের ডালখোলার কোনাল গ্রামে। নিসারের বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে পরিবারের সঙ্গে কোনাল গ্রামের আত্মীয়দের যোগাযোগ এখনো বজায় রয়েছে। দুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে নিসার তার মা ও বোনকে নিয়ে কোনাল গ্রামে আসে। এরই মধ্যে শুক্রবার ভোরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিশেষ দল সূর্যাপুর বাজার চত্বর থেকে নিসারকে পাকড়াও করে। এনআইএ সূত্র খবর, বিস্ফোরণ মামলার তদন্তে তাদের প্রথম পদক্ষেপ ছিল লুধিয়ানায় তৌহিদ আলমের সঙ্গে যোগাযোগ করা। সেখান থেকেই জানা যায় যে নিসার উত্তর দিনাজপুরে রয়েছে। এরপরেই তদন্তকারী দল দ্রুত উত্তরবঙ্গে যায়। বৃহস্পতিবার গভীর রাতে সূর্যাপুরের উদ্দেশ্যে রওনা দেন তদন্তকারীরা। শুক্রবার ভোরে তাঁরা অভিযান চালান। পুলিশ সূত্র খবর, নিসারের মোবাইলের লোকেশন দেখে তাকে ট্র্যাক করা সম্ভব হয়। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে নিসার আটক হওয়ায় কিছুটা অবাকই হন তার পরিবারের লোকজন থেকে পাড়া পড়শিরা। এখানে ফ্যামিলিতে মেম্বার না হয়তো 200 আছে একটা বংশের। ওর মধ্যে সবচেয়ে জেন্টিল ছিল ও। দুনিয়াদারি ঝোর ঝামেলা কিছু নাই। বাবা মার কাছে এখনো বোঝা যায় যে ও 10 বছরের আছে। ওই জায়গা তো একটা টেনশন থাকবে আমাদের, কি রেজাল্ট হবে না হবে। দেশের পরিস্থিতি তো ওই রকম আছে, ভালোটা ফেসে যায়, খারাপটা বেঁচে যায়, এইরকম তো দেশের পরিবেশ। मेरे बेटे के साथ क्या हुआ है हमको कुछ पता नहीं। दिल्ली में जो ब्लास्ट हुआ है उसके साथ आपके बेटे का कनेक्शन है? कोई कनेक्शन नहीं है इससे। कोई connection नहीं। গ্রামের মধ্যে একটা বড় অংশ তারা এই পরিবার বসবাস করে। তাদের সবাই একটুখানি ব্যথিত বিষয়টা, কারণ যাকে ধরে নিয়ে গেছে তার চারিত্রিক দিক তারা যেটুকু জানেন যে সে খুব ভালো ছেলে এবং সাধারণ ছেলে। সে এই ধরনের কাজে যুক্ত থাকতে পারে না বলে পরিবার কিন্তু বিশ্বাস করছে এখনো। উত্তর দিনাজপুর থেকে নিসারের আটকের খবর মিলতেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। এটা আমাদের ভাবার সময় এসেছে, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। বিজেপি শাসিত রাজ্য, ডবল ইঞ্জিনের রাজ্য থেকে যেই বিশ্ববিদ্যালয় চলছে সেই বিশ্ববিদ্যালয় ডবল ইঞ্জিনে, নাশকতা সেখানে হচ্ছে, নাকের ডগায় বিজেপির, আর বিজেপি বড় বড় জ্ঞানের বাণী দেবে। ধরা পড়েছে কখন? ধরা পড়েছে যখন পশ্চিমবঙ্গে তার আত্মীয়ের একটা বিয়ের অনুষ্ঠানে এসছে। ইন্টেলিজেন্স তো এখানে কাজ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিসারকে শিলিগুড়িতে নিয়ে যান এনআইএ আধিকারিকরা। কয়েক ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়, যদিও নিসারের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর। ভবানন্দ সিংহ রিপোর্ট, জি24 ঘন্টা।
যেরকম বললাম আপনাদের যে দিনের শেষে নিসারকে এনআইএ কিন্তু ছেড়ে দেয়। যতই বিজেপির তরফ থেকে দুয়ারে উগ্রপন্থীর তথ্য আনা হোক না কেন, যতই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানকার পুলিশ ইন্টেল দিয়েছে এরকম বলা হোক না কেন, নিসার আদৌ অভিযুক্ত কি না, কি তথ্য নিসারের কাছ থেকে মিলল সেই সমস্ত খবর এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে যেভাবে আলফালার একের পর এক ডাক্তাররা স্ক্যানারে আসছে তাতে চিন্তা বাড়ছে আরও। নিসারের পরিবার দাবি করছে দিল্লি বিস্ফোরণে জড়িত কারো সাথে নিসার কখনো হয়তো তার সাথে যোগাযোগে থাকতে পারে, সেই সূত্র ধরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দিল্লি বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই ফরিদাবাদ থেকে উদ্ধার হয় 2900 কেজি বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট। তদন্তকারীরা খুঁজতে শুরু করেন এত বিস্ফোরক কিভাবে হোয়াইট কলার জঙ্গি মডিউলের হাতে এলো। হরিয়ানার ফরিদাবাদ, নু, গুরুগ্রাম, সাহারানপুর এই সব এলাকায় তল্লাশি শুরু করে এনআইএ। এরপরই নু থেকে গ্রেফতার করা হয় দিনেশ আলিয়াস ওরফে ডাব্বু নামে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পেরেছে লাইসেন্স ছাড়াই সারের অবৈধ ব্যবসা চালাচ্ছিল দিনেশ। এনআইএ তদন্তকারীদের দাবি ৩-৪ মাস ধরে অল্প অল্প পরিমাণে এনপিকে সার কিনেছিল ডক্টর উমার নবী। প্রায় ২৬ কুইন্টাল এনপিকে সার সংগ্রহ করেছিল উমাররা। এনপিকে সার হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের মিশ্রণ। এনপিকে সার অন্যান্য রাসায়নিকের সঙ্গে মিশিয়ে শক্তিশালী আইডি তৈরি করেছিল উমাররা। সন্দেহ এড়াতেই দফায় দফায় সার কিনতে যেত উমার ও মুজাম্মিল। সারের সূত্রেই সামনে আসছে হাওয়ালা যোগ। বিস্ফোরক কেনার জন্য হাওয়ালার মাধ্যমে লেনদেন করত উমার নবীরা। ইতিমধ্যেই স্থানীয় 20 জন সার ব্যবসায়ী তদন্তকারীদের নজরে। ফরিদাবাদে কৃষি সারের 3 ডিলারকে চিহ্নিত করা হয়েছে। ডিলারদের দাবি কৃষক পরিচয় দিয়ে কয়েকজন সার কিনেছিল। সার কেনার টাকা অনলাইনের মাধ্যমে মেটানো হয়। প্রায় 20 লক্ষ টাকা তোলা হয়েছিল হাওয়ালার মাধ্যমে। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন বিস্ফোরক নিরাপদে রাখা এবং পরিচালনার জন্য ডক্টর উমারের কাছেই রাখা হয়েছিল। তাহলে কি সারের কালোবাজারের সুযোগ নিয়ে বিস্ফোরক জোগাড় করেছিল শাহিন উমাররা? যে কোনো মিশ্রণের মোট ওজনের 45% যদি অ্যামোনিয়াম নাইট্রেট হয় তা বিস্ফোরক হিসেবে গণ্য হবে। 1984 সালের বিস্ফোরক আইনকে সামনে রেখে 2012 সালে এই নীতি কার্যকর হয়। 2012 সালের নিয়ম অনুযায়ী লাইসেন্স প্রাপ্তরাই এই রাসায়নিক সার কিনতে বা ব্যবহার করতে পারেন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এসবের মধ্যে শ্রীনগরের নওগাঁ পুলিশ স্টেশনে বিস্ফোরণ হয়েছে, সেই পুলিশ স্টেশনে যেখানে এই সমস্ত কিছুতে উদ্ধার হওয়া বিস্ফোরক রাখা ছিল এবং তাতে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 32 জন জখম হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই পুলিশকর্মী, ফরেন্সিক আধিকারিক। ঘটনার সময় পুলিশ ও ফরেন্সিক অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরকের পরীক্ষা করছিল। পুলিশের দাবি তখনই বিস্ফোরণ ঘটে। ফরিদাবাদ থেকে যে সমস্ত বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেই সমস্ত পরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে, গোটা এলাকা কেঁপে ওঠে। জখমদের সেনাবাহিনীর হাসপাতাল সহ অন্যান্য জায়গায় ভর্তি করা হয়েছে। জম্মু কাশ্মীরের ডিজিপি দাবি করছেন গোটা বিষয়টা নাশকতা নয়, দুর্ঘটনা। দিল্লিতে বিস্ফোরণের সময় দুর্ঘটনার তথ্য, এই ক্ষেত্রেও পুলিশের তরফ থেকে দুর্ঘটনার তথ্য। जो बड़े पैमाने पर सर्च ऑपरेशन जम्मू कश्मीर के विभिन्न इलाकों में चलाए जा रहे थे, उसी का नतीजा है कि 2900 किलो से ज़्यादा जो मटेरियल है, एक्सप्लोजिव मटेरियल, वो यहाँ पर बरामद किया गया। और अभी भी इस तरह की आशंका है कि आतंकी किसी धार्मिक स्थल को जो है वो टारगेट कर सकते हैं। यही कारण है कि अब धर्मनगरी कटरा में भी यहाँ पर सुरक्षा कड़ी गई है और SDM कटरा द्वारा यहाँ पर साफ तौर पर आदेश जारी किया गया है कि सभी टेनेंट्स की यहाँ पर वेरिफिकेशन करवाई जाए, उनकी जो जानकारी है वो पुलिस स्टेशन दी जाए। इसी बीच आपको बता दें कि धर्मनगरी कटरा में भी सुरक्षा जो है वो उसके कड़े इंतजाम कर दिए गए हैं। खासतौर पर CRPF SSB के साथ जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप को लगातार यहाँ पर तैनात जो है वो किया गया है, पूरी तरह से अलर्ट मोड पर रखा गया है। इसी बीच एक बड़ा आदेश जो है वो SDM कटरा द्वारा भी यहाँ पर जारी किया गया है, जिसमें धर्मनगरी कटरा में जितने भी लोग किराए पर रह रहे हैं उनकी जानकारी माली मकानों को देने की यहाँ पर आदेश जो है वो जारी किया गया है। आदेश में कहा गया है कि अगले 3 दिन के अंदर अंदर जितने भी लोग यहाँ पर किराए पर रहते हैं उनके मालिक मकान सारी जानकारी जो है कटरा पुलिस स्टेशन में यहाँ पर शेयर कर दें, क्योंकि लगातार हम देख रहे हैं कि किसी तरह से आतंकी जो है अपने मंसूबे में कामयाब होने की कोशिशें जो है वो कर रहे हैं। ऐसे में आदेश जारी किया गया है। वीडियो जर्नलिस्ट मानिक केनी से राजी मीडिया कटरा।
9 people have lost their lives. 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime photographers, 2 revenue officials who were basically part of the magistrates team, 1 tailor who was associated with the team. In addition, 27 police personnel, 2 revenue officials and 3 civilians from the adjacent areas have received injuries. The injured were immediately evacuated to the nearest hospital. For this unfortunate incident is being inquired into. J&K Police. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।